আমন্ত্রণ ২১-এর রাতে আমাদের আজকের বিষয় ইসলামপন্থী দলগুলো কি ভাবছে। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেমি। আপনাকে স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনাকেও স্বাগত জানাচ্ছি ২১-এর স্টুডিওতে। আমাদের আজকের বিষয় ইসলামপন্থী দলগুলো কি ভাবছে। আমি একটু পেছনের দিকে যেতে চাই। সম্প্রতি বিএনপি মহাসচিব একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে দক্ষিণপন্থীদের উত্থানের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই বিষয়ে আমরা দেখেছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, যে সেটি বলা হয়েছে যে সেটি ভুল, তার বার্তাটি ভুল ছিল। আমি আলোচনায় যাবার আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের অংশবিশেষ একটু উল্লেখ করতে চাই। সেজন্য আমি উদ্বিগ্ন। আমি বাংলাদেশকে সবসময় একটা সত্যিকার অর্থে উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই, এবং এখানে গণতন্ত্র হবে সবচেয়ে বড় বিষয়। সেই জায়গায় যদি এখন এমন রাজনৈতিক শক্তির উত্থান হয় যারা গণতন্ত্রেই বিশ্বাস করে না, পরিষ্কার ঘোষণা দিয়ে করে না, আবার তারা নিজেরা জোর করে চাপিয়ে দিতে চায় মতবাদকে, এটা নিঃসন্দেহে অ্যালার্মিং সিচুয়েশন। কিছু কিছু দলের মধ্যে এমনও কথা আছে যে মহিলাদের তারা কিছুতেই সামনে আনতে চায় না। মহিলাদের তারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা, তারা সামাজিক ক্ষমতায়নও করতে চায় না। এসব দলের যদি উত্থান হয় এই দেশে, তাহলে তো পিছিয়ে যাওয়া ছাড়া কোনো পথ থাকবে না। এটি ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারের অংশবিশেষ একটি প্রশ্নের। আমি আহমেদ আলী কাশেমির কাছে জানতে চাই যে আসলে বাংলাদেশে দক্ষিণপন্থীদের যে উত্থানের বিষয়টি, প্রশ্নটি আসছে বা আলোচনা আমরা দেখছি সম্প্রতি, সেই জায়গাটিকে আপনি কিভাবে দেখবেন, বা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে আপনি কিভাবে দেখতে চান? আমি ওনার বক্তব্য তো খুব পজিটিভ দেখি। আমরা তো চাই যে দক্ষিণপন্থী ইসলামপন্থী যারা, তাদের উত্থান হোক। আমরা তো এটা চাই। মির্জা ফখরুল ইসলামের এতে সমস্যাটা কোথায় আমরা জানি না। কারণ ইসলামী দল যেটাকে বলে ওনার ভাষায়, তাদের যদি উত্থান হয় তাহলে দেশের মানুষ, আমি মনে করি যে অত্যন্ত শান্তিতে থাকবে। দেশে এই যত অরাজকতা দেখতেছেন সেগুলা থাকবে না, এবং লুইটা পুইটা খাওয়ার, চাঁদাবাজি করার, সন্ত্রাস করার, এবং প্রশাসনকে দলীয়করণ করার, এবং নিজের লোকদেরকে, প্রশাসনের নিজের লোকদেরকে বসানো, এবং সর্বপ্রকার অন্যায় থেকে একমাত্র যদি দক্ষিণপন্থী অর্থাৎ ইসলামপন্থীরা, ওনার ভাষায় ইসলামপন্থীরা যদি তাদের ক্ষমতা পায়, তাহলে জনগণ অত্যন্ত শান্তিতে থাকবে, সুখে থাকবে। এখন প্রশ্ন হলো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এতে সমস্যাটা উনি যে কয়েকটা কথা বললেন, যে বিশেষ করে আমি যদি এটাকে বুঝি যে নারীরা পিছিয়ে যাবে, এটা তো ওনার একটা ভুল ধারণা। ইসলাম নারীদেরকে যে অধিকার দিয়েছে এবং ইসলাম নারীদেরকে যে মর্যাদা দিয়েছে, আমি মনে করি প্রত্যেকটা নারী আমাদের মা, আমাদের বোন, আমাদের কন্যা, এরা সম্মানে এবং প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন জায়গায় তারা কাজ করার সুযোগ পাবে। আমরা সেই ক্ষেত্রে নারীরা যাতে সম্মানের সাথে স্ব জায়গায় তাদের যোগ্যতার করতে পারে, ক্ষেত্রে তারা যাতে নিজেদের যোগ্যতাকে প্রকাশ করতে পারে এবং জনগণ যাতে উপকৃত হয়। আমরা তো মনে করি না এটা যে এতে খারাপ কিছু। নিশ্চয়ই নারী সব ধর্ম বর্ণ সব ক্ষেত্রে একই হওয়ার কথা, কোনো একটি নির্দিষ্ট গোষ্ঠীর উপরেও বিষয়টি আনার বিষয় না, যেটি আপনার বক্তব্য আমি বুঝছি। আমরা সম্প্রতি দেখেছি যে নারীদের বিষয়টি, আমরা দেশের বিভিন্ন স্থানে নারীদেরকে হেনস্থা করা হয়েছে বা তাদের প্রতি আঘাত করা হয়েছে। বা আমি ধর্মীয় বিষয়টি যদি আমি উল্লেখ করতে চাই, আমি সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে একটি মানবাধিকার রিপোর্ট বেরিয়েছে, সেখানে বাংলাদেশের ধর্ম নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে, সেখানে ওই বিষয়টি এসেছে। এই বিষয়টি আপনি পশ্চিমা দেশগুলা বাংলাদেশের ধর্মীয় গোষ্ঠীর বা যারা ধর্মকর্ম যারা করে, এরা তো সমাজের মধ্যে এখন পর্যন্ত আপনি যে মানুষের মধ্যে যারা ধার্মিক, তারা অন্যের অকল্যাণ করতে পারে না, সেটি আমরা মনে করি। উচ্ছৃঙ্খলতা করতে পারে না সত্যিকারের ধার্মিক ব্যক্তি। সুতরাং এদের উদ্বেগ প্রকাশ করা বা এরা সবসময় যে ধর্মভিত্তিক দলগুলা অথবা ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করে যে সমস্ত দলগুলা, সেইগুলোকে সবসময় দাবিয়ে রাখা পশ্চিমাদের একটা অপকৌশল সবসময় কাজ করে। সুতরাং এই ক্ষেত্রে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আমি মনে করি যে উনি কি পশ্চিমাদের অনুকম্পা নেওয়ার জন্য তাদেরকে করার জন্য যে এই দেশের একটা গোষ্ঠীকে, আমাদের দেশে দেখেন আপনাকে জানা যে ধর্মীয় দলগুলোকে কুণ্ঠাসা করার জন্য যেই যাদেরকে যেভাবে কুণ্ঠাসা করা যায় এবং বিদেশি একটা পরাশক্তির কাছে তাদের কুৎসা রটনা করা যায়, তাদের চোখে আমাদেরকে কাটা মনে করানো যায়, এই একটা আওয়ামী লীগের সময় ছিল। আমি এখন দেখতেছি যে যারা এখন ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করতে, তারা মনে করে যে এদের যদি একটু আগায় যায় তাহলে আমাদের মনে হয় খারাপ হবে। এটার কারণটা কি? এইটার কারণটা কেন ওনারা এরকম মনে করেন? তাহলে কি ওনারা ভালো হইতে চান না? আওয়ামী লীগও তো এটাই মনে করতো। আওয়ামী লীগ মনে করেন ইসলামপন্থী দলগুলোকে জামাতের উপর চাপাইতো যে ওরা মানে দল, স্বাধীনতা বিরোধী দল, এইটা কইয়া তাদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করছে। অন্যান্য ইসলামী দলগুলোকে মৌলবাদের তকমা লাগায়া কুণ্ঠাসা করার চেষ্টা করছে। তো এই যে এখনো কি এইটাই আপনারা করতে চান? মানে তারপরে একটু পরিষ্কার ভাষায় যদি বলি যে সেই স্বৈরাচারের পরিভাষাগুলা আপনারা এখনো ব্যবহার করে আরেকটা গোষ্ঠীকে আপনারা কুণ্ঠাসা করার চেষ্টা করছেন কিনা। কিন্তু এই ধরনের ঘটনা কি ঘটছে না? আমরা সংবাদ মাধ্যমে দেখছি যে ইসলামী নামধারী বা যারা বলেন আমরা তৌহিদি জনতার ব্যানারে দেখি যে বিভিন্ন জায়গায় হামলা করছে বা হুমকি ধামকির ঘটনা আমরা দেখছি। এই ধরনের কয়টা ঘটনা আপনি দেখেন? আপনি তো মানে মিডিয়া কর্মী, আপনি তো মিডিয়ার সাথে সম্পৃক্ত, আপনি বলেন। এই জন্যই বলছি, আমি সম্প্রতি যদি রংপুরের ঘটনাটি আমি উল্লেখ করি, আপনি নিশ্চয়ই জানেন রংপুরের গঙ্গাচড়া একটি ঘটনা ঘটেছে। মহানবীকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটি কটূক্তি দেওয়ার কারণে সেখানে হিন্দুদের বাড়িঘরে ভাঙচুর করা হয়েছে। যদিও পুলিশের বক্তব্য, পুলিশ বলছে যে ছেলেটি এই কাজটি করেছে তাকে আইনের হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দেখা গেছে যে সেখানে বাড়িঘর ধরে হামলা হয়েছে। কেন? আপনি ঠিক আছে, আপনার কথা আমি মানলাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করার কারণে এখানে একটা বিশৃঙ্খলা হয়েছে। তো আপনি তো এই ধরনের জিনিস আপনি দেখেন বাংলাদেশে বিগত দিনের যদি আমরা বলি, শেখ মুজিবকে গালি দিয়া কেউ টিকে থাকতে পারছে? শুধু শেখ মুজিব, মানে তারা যাদের আদর্শ, মানে আওয়ামী লীগের লোকরা তার ছিঁড়ে ফেলছে। শেখ মুজিবকে গালি দেওয়া, শেখ হাসিনাকে গালি দেওয়া, কথা বলা, এইটার কোনো ছিল না আমাদের দেশে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে বা তার বিরুদ্ধে কোনো কুৎসা রটনা করবে, এখানে একটা বিশৃঙ্খলা হবে না? তো ওই বিশৃঙ্খলা যাতে না হয় সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে, তারা সেটার প্রতিকার করবে। এখন মাথা ব্যথা হইলে আপনি মাথা কেটে ফেলার চিন্তা করেন যে এইখানে ওরা তো এই বিশৃঙ্খলা না হইলে ওরা উত্তেজিত হইতো না। আমার নবীর ভালোবাসা, এবং নবীকে ভালোবাসে মানুষে, অনেকে নিজের জানের থেকে ভালোবাসে, নবীর জন্য জান দিতে প্রস্তুত থাকে। সুতরাং এই ক্ষেত্রে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি ঘটে, এটাকে তো ইসলামপন্থীদের উত্থান আর করা যায় না, এটা সাময়িক উত্তেজনা হবে। যে কোনো প্রকার এই ঘটনার জন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা আছে তারা সেখানে ব্যবস্থা নেবে, সেই জন্য তো রাষ্ট্র, তাই না? জি, আমি আবারও আসবো পরে আপনার কাছে। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই যে এই দক্ষিণপন্থী যারা আছেন তাদের উত্থান নিয়ে আলোচনা চলছে, আসলে হঠাৎ কেন এই আলোচনার সূচনা হলো? ধন্যবাদ আপনাকে। দেখেন, দক্ষিণপন্থা বলতে এটাকে ইসলামিক দল, ডানপন্থী ইসলামিক দল বোঝানো হয়েছে পরিষ্কার। তো সেখানে ইসলামিক দল, সমাজতান্ত্রিক দল, ভিন্ন অর্থে পলিটিক্সে তারা কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, স্বীকার মুখে করুক আর না করুক। ইসলামিক দলগুলো গণতন্ত্রের কথা বলে না। তারা যদি ক্ষমতায় যায়, বিপ্লব করে, এটা তো রাশিয়া, চীনই হবে, উত্তর কোরিয়াই হবে, সেটা তো ব্রিটেন হবে না। অর্থাৎ তারা এটা করবে না। যেমন ইসলামিক দল যদি ক্ষমতায় যায়, হয় সৌদি আরব হবে, নাহলে আফগানিস্তান হবে, নাহলে কাতার হবে, এরকম মুসলিম বিশ্বে যেগুলো চলে, ইরান হবে, এরকম হবে। তখন আমি জাস্ট উদাহরণ দিই যে কেন ইসলামিক দলগুলোর যে উত্থান ঘটলে গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা উদ্বিগ্ন হয়। এই কারণেই বলি, আমি উদাহরণ দিই। ধরেন আফগানিস্তানে সম্প্রতি 12 বছর ফাইট করে ওখান থেকে আমেরিকা ভেগে গেছে না? তারপরে কি হলো আফগানিস্তানে? এখন কি মেয়েরা পড়াশোনা করতে পারে? মেয়েরা পুরা কাজ করতে পারে? পুরুষের মতো এক সমান অধিকার পাচ্ছে না। আমি প্রথম বাংলাদেশি
যে ইলেকট্রনিক জার্নালিজমে ট্রেনিং নিয়েছি ইরানে তো ইরানে 5 স্টার হোটেলে আমাদেরকে রেখেছে, তখন -6 ডিগ্রি। যেদিন ট্রেনিং শেষে, আমি খুব ছোট করছি, ট্রেনিং শেষে বেরোচ্ছি, দেখি একটা ইরানি মেয়ে আর একটা মালয়েশিয়ান ছেলে দুজন কান্নাকাটি করে। তখন আমি পাকিস্তানি একজন বসা আমার পাশে, আমি জিজ্ঞেস করবো হোয়াই দে আর ক্রাইং, তুমি জানো না? সে ইংরেজিতে বলল যে তারা কন্ট্যাক্ট ম্যারেজ করেছিল, আমাদের 15 দিন ট্রেনিং ছিল, সে জানতো 15 দিন ওই হোটেলে তাকে স্ত্রী বানিয়ে কন্ট্যাক্ট ম্যারেজ করে রেখেছে। এখন বাংলাদেশে এটা চলবে? 1 2 হলো, আমি থাইল্যান্ডের, মুসলিম দেশ না, চিকিৎসার জন্য সুগম্বিত 1 রাস্তা দিয়ে ঘুরছি, হ্যাঁ হেঁটে যাচ্ছি, ফুটপাথ, সুন্দর ফুটপাথ, মাঝ দিয়ে গাড়িও চলে, তো 2 দিকে ম্যাসেজ পার্লার, ওটাও আমার এই বয়সে আমার খেয়ালে আসেনি। হঠাৎ করে বিকিনি পরা একটা মেয়ে আমার হাত ধরে ফেলছে, আমার ওয়াইফ বুঝছে, আমার ওয়াইফ টেনে হেসটে ছুটাই নিয়ে চলে গেছে। অর্থাৎ ওদের কিন্তু প্রস্টিটিউশনের মাধ্যমে 3য় প্রবাসী আয় থাইল্যান্ডের। জি, তো এটা কিন্তু এইটা ম্যাসেজ পার্লার, 2 দিকে ম্যাসেজ পার্লার, ওখানে সব কিছুই ঘটে সম্মতি। আবার ওখান থেকে থাইল্যান্ডেরই যে লোক এই ব্যবসা করে না, এটাকে ব্যবসা হিসাবে, তারা কিন্তু নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে, ওরা বোঝে তাদেরকে ধরা যাবে না। তো এটা কি বাংলাদেশে চলবে? আমি জাস্ট নন মুসলিম একটা উদাহরণ দিলাম। এখন ধরেন এই যে মানবাধিকার কমিশনের অফিস করলো বাংলাদেশে, এটার প্রধান কে আসতেছে? প্রধান হলো হোমর বাংলা কি? জি আজিজ ভাই, আমি এই প্রসঙ্গে আসবো। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা সম্প্রতি যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে দক্ষিণপন্থী বা ডানপন্থী, ওইটাই আমি বলছি, ওইটাই বলছি দক্ষিণপন্থী। এই জন্যই আমি বলছি, প্রথমে আমরা হেফাজতকে দেখেছি একটি সমাবেশ করেছে যে নারী সংস্কার কমিশন বাতিল সহ তাদের 4টি দাবি ছিল, সেই দাবি। তারপরে দেখলাম আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় একটি সমাবেশ করলো, তারপর দেখলাম জামায়াত ইসলামী একটি সমাবেশ করলো, এবং সেখানে সব দলগুলোকে কিন্তু আমরা প্রথমবারের মতো সেখানে না। আমি ব্যক্তিগতভাবে বলছি, নারী যে কমিশনে যে রিপোর্ট দিছে আমাদের বৈবাহিক বিষয়ে, তো এটা সেটেল ইস্যু, সেটাকে আনসেটেল করতে যায় কেন? আপনি বলেন, যে জিনিস সেটেল, সমাজে সেটেল, যে আমার একটা ছেলে আছে, আমার মেয়ে আছে, ছেলে 2 ভাগ পাবে, মেয়ে 1 ভাগ পাবে, তাই না? ওখানে বলা হয়েছে সমান সমান, কারণ মেয়ে তো শ্বশুর বাড়ির স্বামীরটাও পায়, বাপেরটাও পায়, এইটা বলে একটা ইসলামী ব্যাখ্যা আছে, সেটা তো সেটেল জিনিস। ব্যক্তিগতভাবে আমি তো ছেলে মেয়েকে আলাদা করে ছোট বড় করে দেখি না, আমার যেটুকু আছে আমি সমান করেই দেব, তা আমার তো বাধা নাই। ওনারা এইটা করে হট্টগোল লাগাইছে, এই কমিশনের দরকার ছিল। এখন এই সরকারের সংস্কার কমিশনে নারী সংস্কারের এই বিষয়টা আনা উচিত ছিল। ওখানে তো অনেকগুলো আপত্তিকর, আমাদের সমাজে, আমাদের তো আমরা ইসলাম অধ্যুষিত দেশ, হ্যাঁ, সেই ইসলামিক একটা বিধিবিধান আছে। আপনি বলেন ওই কমিশনের ভিতরে একজন ইসলামিক স্কলার নাই, একজন ইসলাম জানে একটা আইনবিদ নাই, একটা ওই নারীবাদী লোক দিয়ে কমিশন করে দিছে। তো নারীবাদীরা তো সব ওপেন চায়, সব বুঝতে পারছেন আপনি। তো এগুলো হলো ব্যাপার। এই জন্যে আপনার সমাজের কালচারটা তো মানতে হবে। যেমন আমি যেটা বললাম যে চ্যানেল আইতে জামাত ইসলামের আমির তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে নারীরা যে কোনো পোশাক পরতে পারবে। তারপরের দিন আমাকে ডাকছে, আমি জানতাম না, আমাকে জিজ্ঞেস করছে, আমি বলে দিছি থাইল্যান্ডের কথা বলে দিছি, যে অর্থাৎ একটা দেশের পোশাক সেই দেশের কালচার, সেই দেশের ওয়েদার এবং বিজ্ঞানের অগ্রগতির উপরে নির্ভর করে। তা আপনি গায়ে পরে জোর করে তো আপনি কম্বল পরায় দিতে পারবেন না কাউরে। তো এই জন্য আমি বলছি যে আপনি ইসলামিক দলগুলি, এই দলগুলি যদি এখন ওনারা ইসলামিক দলগুলি বলতে পারে যে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ইসলামবাদী না, এটা বলতে পারবে না, কারণ সমাজতন্ত্র নিয়ে বলতে পারে, সমাজতান্ত্রিক দল বলতে পারে। কিন্তু এই গণতান্ত্রিক যারা, গণতন্ত্রের উদাহরণ সূতিকাগারকে ব্রিটেন, সেখানে রাজা আছে, সেখানে পার্টি আছে, পার্টির লোক প্রধানমন্ত্রী হয়, কিন্তু লিখিত সংবিধান নেই, দেশ তো চলতেছে। মানুষের সাংস্কৃতিক লেভেলটা এত উচ্চমানের,
আমাদের দেশে সেটা নাই। জি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি কাশিমি ভাইয়ের কাছে আসতে চাই। যে কথাটি বলছিলেন যে নারীদের একটি তাদের যে স্বাধীনতা বা তারা সামনে আনতে চায় না, ইসলামী যেটা সবচেয়ে বড় অভিযোগগুলি তোলা হয় যে মহিলাদের দ্বারা রাজনৈতিক ক্ষমতা তো দূরের কথা, তারা সামাজিক ক্ষমতায়নও করতে চায় না, যে একটি জনগোষ্ঠীকে তারা পিছিয়ে রাখতে চায়। এই একটা বড় ধরনের অভিযোগ ইসলামী দলগুলোর। যে দেখেন, আমি আগে বলি, আমাদের ওই যে আজিজ ভাই কিছু কথা বলছেন। একটা হলো যে উনি বলছেন যে দক্ষিণপন্থীদের যদি উত্থান হয় তাহলে এটা সৌদি আরব হবে বা ইরান হবে। দেখেন, এই আমাদের এই যে আপনি বললেন যে সাম্প্রতিক কয়েকটা বড় বড় সমাবেশ দেখছে যে ইসলামপন্থীরা বেশ অনেকটা আগের চেয়ে অনেকটা গোছালো, বা তাদের সমাবেশে তাদের লোকজনের আনাগোনা, অথবা মানুষ এখন মনে করতেছে যে স্বাভাবিকভাবে মানুষের যেটা চিন্তা ভাবনা সেটা হলো অনেক মানুষে মনে করে যে আমরা এই দেশের ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, দেখছে মানুষে, বিএনপিও এক সময় ক্ষমতা ছিল, সেটাও দেখছে, আওয়ামী লীগের জাতীয় পার্টি ছিল, তাদের ক্ষমতাও দেখছে, কিন্তু ইসলামপন্থীদেরকে কিন্তু ক্ষমতা এই পর্যন্ত দেখে নেই। এখন ইসলামপন্থীদের এই উত্থানটা যদি গণতান্ত্রিকভাবে আসে তাহলে আপনি কেন পতন করতে চাইবেন? জনগণ যদি চায়, মানে জনগণ, এরা কিন্তু এই দেশের সংবিধান মেনেই তো নির্বাচন করবে। তারা তো আপনি যে তারা তো এমন না যে এই সৌদি আরব ভাই যেটা বলেন, সৌদি আরব তো এখানে রাজতন্ত্র, এরা তো কোনো এই ধরনের গণতান্ত্রিকভাবে কোনো ভোট হচ্ছে না, তারা করতেছে না। তো এখন এই ইসলামপন্থীরা তাদের উত্থান তো গণতান্ত্রিকভাবে হবে। জনগণ যদি তাদেরকে ক্ষমতায় বসায় বা জনগণ যদি আগায়া দেয়, তাহলে আপনি তাদের বিরুদ্ধে মিথ্যাচার করে পিছাইবেন কীভাবে? মিথ্যাচার এগুলো আমি বলছি যে নারীদেরকে কিছু করা হবে না, নারীদেরকে পিছাইয়া রাখা হবে, এইগুলা শুধু জুজুর বুড়ির ভয় দেখায়া, যে নারীরা আমাদের দেশের অর্ধেক বা বেশিও বলতে পারেন, নারীরা তো আমাদের দেশের কম না। সুতরাং এই দেশটাকে, দেশের উন্নতির কাজ করতে হলে নারীদেরকে তো আমরা পিছাইয়া রাখার কোনো সুযোগ নাই। শিক্ষাক্ষেত্রে নারীরা, সরকার, একটা দেশ পরিচালনা করতে হলে তো নারীদেরকে প্রয়োজন হবে না? আমাদের নারীরাও যখন যাবে তাদের তো প্রয়োজন হবে। তো নারীদেরকে ইসলামে পিছিয়ে নেবে। বা যে পোশাকের কথা বললো, পোশাক, হ্যাঁ বলতে পারেন যে শরীয়তে আমাদেরকে পোশাকের একটা মাপকাঠি আছে যে কে কতটুকু পোশাক পরবে, তাই না? পোশাকের আপনার কালার কি হবে বা পোশাকের মানে মোটা হবে না পাতলা হবে এইগুলা না, আমাদের ফরজ পোশাক যেটা, এইটা তো আমাদেরকে দায়িত্বে চলতে হবে। মেয়েদেরকে এটা ভিন্ন আলোচনা, যে মেয়েদের বেলায় শরীয়ত এক ধরনের পোশাকের কথা বলছে, ছেলেদের বেলায় আরেক ধরনের, আরেকভাবে আরেকটু। আমি যদি একটা মনে করেন এখানে আসার, এই সমাজে আসতে হইলে আমাকে একটা ভালো পোশাক পরে আসতে হয়েছে, কিন্তু আমি যদি লুঙ্গি পইরা বা পায়জামাটা পইরা গেঞ্জি গায়ে না দেওয়া আসতাম, তাহলে কিন্তু আমার আশাটা এটা কিন্তু না জায়েজ হইতো না। কারণ আমার ফরজ হলো নাভির থেকে নিয়ে টকনুর নিচ পর্যন্ত আমার দেখে রাখি। তো এখন যাই হোক, আমি যেটা বলতেছিলেন আপনি যে নারীদেরকে পিছায় রাখা হবে, এটা আসলে এই দেশে একটা ভুল ব্যাখ্যা করা। সপ্তাহ নিজেদের স্বার্থবাদীরা তাদের স্বার্থে এগিয়ে যাওয়ার জন্য ইসলামপন্থীদেরকে কিছুটা ইসলামের দিকে যাতে মানুষ না আসে, তাদেরকে একটা ভয়, উল্টা ভয় দেখায় দেওয়া। এটা উল্টা ভয় দেখার কিছু না, ইসলাম প্রতিষ্ঠিত। এখন এই মুহূর্তে আমাদের যে একটা কমিটমেন্ট, এই দেশের সংবিধান, এই সংবিধানে তো কালকে এটাকে ইসলামী প্রজাতন্ত্রে ঘোষণা করে ফেলতে পারবে না, ইচ্ছা করলেই পারবে না। এটা তো এই সংবিধান অনুযায়ী কিন্তু নির্বাচন হবে, বর্তমান সংবিধান মেনেই কিন্তু সবাই নির্বাচন। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা বড় দলের মহাসচিব, এবং ওনারাও কিন্তু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কিন্তু ওনাদের নেতাই সংবিধানে সংযোজন করছেন। আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস আমরা এই সংবিধানে ছিল, মাঝে এটা হয়েছে, আমরা এটা পুনর্বহাল চাই। সুতরাং এই সব কিছুকে ঠিক রেখে ওনারাও কিন্তু ইসলামপন্থীদের ভোট প্রত্যাশা করেন, যারা ইসলামকে মানে বা ইসলামের সাথে আছে। এই ভোটটা কিন্তু গত কয়েকবারও দেখা গেছে যে ইসলামপন্থীদের ভোটেই কিন্তু ওনারা পার হয়েছেন। বিগত দিনে এই দেশের একটা আশ্চর্য, ওনারা তো জমাতের, আমি জমাতের লোক না, কিন্তু জমাতের এমপিদের সমর্থন নিয়ে ওনারা সরকার গঠন করছেন না। আর
আওয়ামী লীগ নেত্রী যে এত বছর বদনাম করলেন বিএনপি, আর এরপরে তো উনি বদনাম করতেন বিএনপি জামাত তারা অগ্নি সন্ত্রাস করে, এটা তো 15 বছর উনি গায়ে গেছেন, তাই না? কিন্তু এই যে মিথ্যা কিছু ডায়লগ সবসময় চালায় দেয় বড় দলগুলার শীর্ষ নেতাদের পক্ষ থেকে, যদি এই ধরনের বক্তব্য আসে তাহলে তাদের ছোট নেতারা কিন্তু তাদের সুরে কথা বলে, এটার দ্বারাতে কিন্তু ক্ষতি হয়। হ্যাঁ, তো আওয়ামী লীগ এবং বিএনপি এটা শুধু আপনাদের আচরণের দ্বারাতে বোঝায়। ওই ফেসিবাদের বক্তব্য যদি আপনার মুখে ধারণ করেন তাহলে মনে করবেন যে নতুন করে কি আবার আরেকটা আশঙ্কা করতে থাকবে মানুষের, সেই আশঙ্কা যাতে না হয়। জি আজিজ ভাই, আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি কাশিম ভাই বলছিলেন যে আসলে ফেসিবাদেরই আরেকটি কথা সেটি যেন না হয়, মানে তিনি বলছেন যে উদ্বেগের কিছু নেই, আবার বিএনপির পক্ষ থেকে বলছে যে উদ্বেগের বিষয় আছে। ফখরুল ইসলাম আলমগীর ভাই বলেছেন, কাশিম ভাই বলছেন, দুইজনই ভালো কথা বলছেন, কারণ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে। যখন ইসলামে অনুসরণ করে শরিয়া আইন বাস্তবায়ন করতে যাবেন তখন ওটা কিন্তু রাজনীতির অংশ হয়ে যায়। তা আপনি যে যে বলছে ডানপন্থীদের উত্থান এবং তার ব্যাখ্যা তিনি দিয়েছেন, আমিও দেওয়ার চেষ্টা করতেছি যে আমিও তো মুসলমানের কিছু চর্চা আছে না, আমিও তো বিসমিল্লাহ বলি খাওয়ার সময়, আমিও তো দেখলে সালাম দেই তো, এগুলো কালচারের অংশ। রাজনীতিতে কি আপনি ডানপন্থীদের উত্থান দেখছেন? না, আমি উত্থান দেখছি, কারণ হচ্ছে এই জন্যই আমি বলছি, আমি তো ফখরুল ইসলাম আলমগীর অনেক সহজ ভাষায় বলেছেন, আমি আরো কঠিন ভাষায় বলি। শোনেন, ইসলামিক আন্দোলনে যখন মুক্তিযুদ্ধ হয় তখন ইসলামিক দলও 3টা ছিল সহযোগী, তারা ইসলামের মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। হ্যাঁ, যত বড় আলেমরা নাম নেই, আলেমরা কিন্তু পক্ষে ছিল, কিন্তু জামাত ইসলাম তো পক্ষে ছিলেন না। তখন প্রাদেশিক সরকারের 4 জন মন্ত্রী ছিল এবং তাদের প্রকৃত সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নিয়েছে যে এই পাকিস্তানি আর্মিকে সহযোগিতা করতে হবে, অর্থাৎ পাকিস্তানি সোলজাররা যে গণহত্যা করেছে তার অংশীদার জামাত ইসলাম। এবং এই জামাত ইসলামের যত এই যে দোষ, এগুলো কিন্তু সব ইসলামপন্থীদের ঘাড়ে চাপে। ইসলামপন্থী সবাই কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী না, দেশ বিরোধী না, কারণ ইসলামপন্থী 3টি দল, এখন নাম আমার কম্পিউটারে ধরা আছে, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে ছিল। এখন আসেন উদাহরণ দিই, আপনি এত বড় সমাবেশ সরারদি উদ্যানে হলো, আপনি তো লেগ ওয়ার্ক করেন, সাংবাদিক, আপনি বলেন তো, আপনি দেখেন গান, গজল, কবিতা, আবৃত্তি, জারি গান, অভিনয় সব হয়েছে, কিন্তু জাতীয় সঙ্গীত হয় নাই। কেন হয় নাই? আপনি যদি দেশে বিশ্বাস করেন, বড় জমায়েত করেন, কোন বলেন তো দেখি জাতীয় সঙ্গীত হবে না? আপনি এত কিছু করতে পারলেন, জাতীয় সঙ্গীত হতে পারবে না? পার নাই। কারণ আমি অবজারভারের কেরিয়ার শুরু হয় বাংলাদেশ অবজারভার, তার মালিক ছিল হামিদুল হক চৌধুরী, তিনি অবিভক্ত পাকিস্তানের ফরেন মিনিস্টার ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বাস করেন নাই, এটা তার স্ট্যান্ড, সেইভাবেই তিনি মারা গেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু তিনি ছিলেন আমাদের মালিক, কিন্তু তিনি তো কোনোদিন নিউজে ইন্টারফেয়ার করেন নাই। অবজারভার তো স্বাধীনতার পক্ষে ছিল সাংবাদিকদের কারণে, উনি তো ওটার পাইনিয়ার, আমি মনে করি তিনি সংবাদপত্রের পাইনিয়ার, কিন্তু রাজনৈতিকভাবে তার সমালোচনা করেন আলাদা জায়গা। আমি মনে করি যে হেফাজতে ইসলাম একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, সেখানে অনেক পার্টি, উনিও হেফাজতের নেতা বললাম, এটাকে আলাদা করে রাখেন না কেন? হেফাজত একটা নন পলিটিক্যাল, ঠিক আছে, ওখানে যাও, পলিটিক্স শেষ। পলিটিক্যাল পার্টি করলে পলিটিক্যাল পার্টির জায়গায় থাকুক। আর পলিটিক্যাল পার্টিতে আমি যে সৌদি আরবের উদাহরণ দিয়েছিলাম, সৌদি আরব যেহেতু আমাদের পুণ্যভূমি, দেখেন না, সৌদি আরবের নামাজ হইলে ঈদের, তারপরে আমাদের এখানে হয়। সমাজতন্ত্রীরা রাশিয়ায় বৃষ্টি হইলে ছাতা ধরতো, বাংলাদেশে ছিল না, একসময় বলা হতো না, চীনে ছাতা ধরলে আর এক পক্ষ ছাতা ধরতো। এখন আমরা সৌদি আরবে কিছু করলে আমরাও তো করি এটা। বাংলাদেশে সৌদি আরবের কোনো মেয়ে আমাদের প্রবাসী পাঠায় শান্তিতে থাকতে পারেন না, আপনি পারেন না। মুসলিম দেশ তো, সবাই তো মুসলিম, পূর্ণ। ওখানে সৌদি আরবে গেছি না, ওমরা করতে গেছি না, কি হয় না ওখানে, কি হয় না? আপনার এগুলো কইলে আমার কুফুর কইব আমার ভিতরে, আমি তো জানি তো ভিতরে সাংবাদিক অনুসন্ধানী চোখ,
আমরা কিন্তু বুঝি এটা কোন জায়গায় কি ঘটে। সুতরাং আমার কথা হলো শরিয়া আইন, ওখানে তো আপনার আঙুল কাটা হাত কাটা আছে, আইন আছে। তো আপনি এগুলো ক্লিয়ার করেন। রাজনীতি সরকারে যাইতে হলে এগুলো ক্লিয়ার করেন। আইনে আমাকে চোখ উঠায় দিবেন, দাঁত ফলায় দিবেন, হাত কাটিয়ে দিবেন। ইসলামী দলগুলোর পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে শরিয়া আইন চালানোর কথা এবং শরিয়া ভিত্তিক আদালত ব্যবস্থা চালু করা, এই কথাগুলো বলা হচ্ছে। আমাকে একটি বিরতিতে যেতে হবে, বিরতির পর আবার আলোচনা। দর্শক, একটি বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরবো 21 রাতে, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন 21 রাত। আমাদের সঙ্গে আছেন হেফাজত ইসলাম বাংলাদেশ ও খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমেদ আলী কাশেবী, সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। বিরতিতে যাবার আগে বেশ কিছু বিষয় নিয়ে, রাজনীতি নিয়ে কথা হচ্ছিল যে আসলে হেফাজতে ইসলাম বাংলাদেশ আমরা জানি একটি অরাজনৈতিক সংগঠন, কিন্তু আমরা সম্প্রতি দেখেছি যে হেফাজত রাজনৈতিক বেশ কিছু কর্মসূচিতে তারা অংশ নিয়েছেন। এই বিষয়ে কি আপনারা কি রাজনীতির দিকেই অগ্রসর হচ্ছেন? এক নম্বর কথা হলো যে হেফাজত তো অরাজনৈতিক সংগঠন ছিল এবং এখনো অরাজনৈতিক সংগঠন আছে। এটা একটা সর্ববৃহৎ সংগঠন। এই সংগঠনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই সংগঠনের নেতা। তো ওই নেতাগুলা যখন কোনো কর্মকাণ্ডে যায় তখন তো ওনারা হেফাজত হিসাবে যায় না, তখন রাজনৈতিক পরিচয়ে যায়। এবং আপনি সেটাই দেখবেন যে আমরা যদি কোথাও রাজনৈতিক বক্তব্য দিই তাহলে আমাদের নিজের দলের পক্ষ থেকে সেই বক্তব্য থাকে। হেফাজত কোনো এই ব্যানারে, হেফাজতের কি কোনো মার্কা আছে, হেফাজতের কোনো নিবন্ধন আছে? আপনারা এই কথাটা বলেন যে হেফাজতের তো কোনো মার্কা নাই, যেই মার্কাটা হেফাজতের বা এদের রাজনৈতিক এত নম্বর তাদের নিবন্ধন, এটা তো কোনো নিবন্ধিত রাজনৈতিক দল না, তাদের কোনো মার্কাও নাই। এবং এই দলের বিভিন্ন নেতারা বিভিন্ন দলের দায়িত্বে আছেন, তখন এই কারণে একটু পেশ লাগে আর কি, যে বিভিন্ন দলের দায়িত্বে আছেন। তখন প্রশ্ন ওঠে যে আসলে হেফাজত কি রাজনীতির সঙ্গে? শুনেন, আমাদের দেশে যারা কর্মকাণ্ডের সাথে সচেতন, ইসলাম নিয়ে যারা ভাবেন, এরা আসলে রাজনীতিও করেন, কিন্তু আমরা একেবারে কোনো রাজনীতি করে না। হ্যাঁ, এরকম লোকও আমাদের আছে, কিন্তু রাজনৈতিক লোকগুলো ফোকাস হয় বেশি, এটি হলো বাস্তব। আমাদের এত বড় বৃহৎ দল হেফাজতে ইসলামের মধ্যে রাজনীতি করে না একেবারে, এরকম অনেক অনেক মুরব্বী, অনেক বড় আলেম তারা আছেন, কিন্তু ব্যাপার ফোকাসে আসে। আপনি মিডিয়াও গিয়ে তাদের পিছনে দৌড়ান, তাদের খবরটা নেন, তাদের জানতে চান, যার কারণে দেখেছি যে সম্প্রতি জামায়াতের সমাবেশে হেফাজতে ইসলামী যোগ দিয়েছে, এরকম হেফাজতে ইসলামী না, জামাতের সমাবেশে মনে করেন আমার খেলাফত মজলিসের পক্ষ থেকে আমাদের দলের মহাসচিব এবং আমি নিজেও ছিলাম। এখন আমরা কিন্তু হেফাজতের লিডার হিসাবে এখানে যাইনি, তবে হ্যাঁ, এখানে আমাদের হেফাজতের পক্ষে একজন লোক আমাদের বক্তব্য দিয়েছে। আপনার এই কথাটা, এটা তো বাস্তব, সারা দেশে দেখছে। তিনি হেফাজতের পক্ষ থেকে বক্তব্য দিয়েছে, অর্থাৎ হেফাজত সকল ইসলামী রাজনৈতিক দল, যেহেতু আমাদের মধ্যে রাজনৈতিক কোনো মোর্চা হয় নাই, এই জন্য আমরা চাই যে সকল ইসলামী রাজনৈতিক দলগুলা যাতে এক দিকে আসে এবং হেফাজতের প্রত্যাশা। কিন্তু আপনারা যখন এটি সমর্থন করেন রাজনৈতিকভাবে, সেটি অন্যরা তো সেটি নেওয়ার চেষ্টা করে যে না, হেফাজত ইসলাম আমাদেরকে সমর্থন করছে। এটা হলো রাজনৈতিকভাবে ব্যবহারের এটা হলো সমর্থন না। তাহলে আমি বলি যে মনে করেন বিএনপির সমাবেশ, সেখানে অন্য দলের লোকদেরকে দাওয়াত দিছে, 1 মিনিট বক্তব্যের সুযোগ দিছে, সেই লোকটা কিন্তু বিএনপির হয়ে গেল এবং উনি কিন্তু ওনার দলীয় আদর্শের উপরে কাজ করেন। এমনিভাবে জামাতে ইসলামের তাদের দলের মধ্যে সৌজন্য বক্তব্য দেওয়ার জন্য অনেকে ডাকে বা সেখানে বক্তব্য দেওয়া হয়। এটার দ্বারাতে আমরা তাদের সেই দল যেভাবে তারা চলেন সেটার উপরে তো আমাদের না। হ্যাঁ, একটা ব্যাপারে থাকে যে এখন বিগত দিনে এই যে জুলাই অভ্যুত্থানের ব্যাপারে সকল দল কিন্তু ঐক্যমত ছিল, এটা যে এই হাসিনাকে হটাইতে হবে। আমাদের ছাত্ররা আগায় গেছে, কিন্তু সারা বাংলাদেশে সকল মানুষ কিন্তু তাদের পিছনে ছিল, সহযোগিতা ছিল, সবাই তাদেরকে সমর্থন করছে, সাহস যোগাইছে, হ্যাঁ, পাশে ছিল। এই যে ছিল, এই ব্যাপারে যখন জুলাইয়ের ব্যাপারে একটা আলোচনা করলেন, জামাত ইসলাম করলো অথবা বিএনপি করলো, এখানে বিভিন্ন দলকে জুলাইয়ের আলোচনা হইলো চিনমৈত্রী সম্মেলনে। আমি গেছি আমার দলের পক্ষ থেকে বিএনপির এখানে বক্তব্য রাখছি, এই জন্য তো আমরা বিএনপি হয়ে গেলাম না, আমরা তো দলীয় কাজ
জি। সুতরাং এইটাকে তো এইভাবে আমরা হয়ে গেছি। তবে এইটা মনে রাখতে হবে যে দেখেন, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই আমরা, কিন্তু নৈরাজ্য কইরা না, কাউরে মাইরা ধইরা না। এইটা আমরা গণতান্ত্রিকভাবে চাইতেছি যে এক সময় আজিজ ভাই যদি মনে করেন না আমি ওইটা পক্ষে আমি এখন কাজ করব, এইরকম যদি মানুষ তৈরি হয়ে যায়, তখন যদি ইসলাম চায় আপনার অসুবিধা না, সেটি একটু বিষয়। কিন্তু কাশিমি ভাই, যে বিষয়টি আমরা বারবার দেখেছি যে একটি মানে মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করে, যে আমরা দেখেছি যে মানুষকে আফগানিস্তান বাংলা হবে, যদি আপনার কুলের শিশুকে সারা দিন খালি ভয় দেখান, ওইটার ভয় দেখান যে এইটা আইবো ওইটা আইবো, তখন তো ছেলে ভয় পায়। বলা হয়েছে যে বাংলাদেশ জনগণকে ভয় দেখান। এই যে ইসলামপন্থীরা আসলে ভয় দেখাবে, ইসলামপন্থীরা তো দেশ শাসন করছে। মুসলিম শাসকদের ইতিহাস তো আমাদের এই যারা এই ভারতের মধ্যে মুসলমানরা শাসন করছে, 800 বছর শাসন করছে মুসলমান। ইসলাম আসলে, ক্ষমতা আসলে কি এটি আফগানিস্তান বা পাকিস্তান কেন আফগানিস্তান হয়ে যাবে? কেন বাংলাদেশ থাকবে? এটা আফগানিস্তানের জায়গায় থাকবে। বাংলাদেশ থেকে স্লোগান ওঠে, আমরা হব আফগান। ভাই শুনেন, এটা হইলো কি, আপনি তো সিনিয়র মানুষ, দেখেন কোন আদর্শের উপরে কেউ অনুপ্রাণিত হইতে পারে, সেই আদর্শ অনুপ্রাণিত হয়ে কিছু মানুষের এই ধরনের স্লোগান কোনো সময় দিতেও পারে, আমি এটা অস্বীকার করি না। এদের অর্থ কিন্তু আমরা এটাকে আফগানিস্তান বানাই যে এটা বাংলাদেশ থাকবে, এবং বাংলাদেশের জনগণের স্বার্থ, মানুষের কল্যাণ, এর বাহিরে কেউ ক্ষমতায় থাকতে পারবে না। এটা যেই পন্থীর মানুষই আসুক, থাকতে পারে না হাসিনা, তাই না? কেন? দেশের অবকাঠামোর উন্নয়ন কি হাসিনা কম করছে? কিন্তু এই উন্নয়নগুলো ছিল দুর্নীতিগ্রস্ত এবং মানুষের অধিকার, তাদের বাসায় তো তাদের সকলের অধিকার তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে, কিন্তু মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। আমার ছেলে কিন্তু একজন গুম আছে 2013 থেকে এখন তার বয়স হলো 35 বছর। 2013-তে সে গুম হয়েছে, আর এখন 2025 চলতেছে। তাহলে এই জন্য মানুষের যে খুন গুম সহ এই যে একটা উন্নয়ন, এই উন্নয়নটা তো মানুষে পছন্দ করে না। শুনেন, মানুষ ওই যে ছাত্ররা, এনসিপির ছেলেরা কয়েকজন বলে যে আমরা এই অভ্যুত্থান করে ফেলছি, আপনারা তো এতদিন চেষ্টা করছেন, পারেননি। আমি এটার সাথে একমত না। তোমরা চেষ্টা করছো, তোমরা সামনের সারিতে ছিলা, এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ, এবং তোমাদেরকে আমরা সবসময় সম্মান করব। কিন্তু এইটাও তোমাদের মনে রাখতে হবে যে তোমাদের বাবা, চাচা, খালু, ফুফা, আপাতত সকল রাজনৈতিক দল তোমরা চাইছে যে তুমি তো ফাঁস করছো, তাই A+ পাইছো, কিন্তু তোমার মাও জায়গা ছিল, তোমার দুধ খাওয়াইলে, তোমার স্কুলে নিয়ে গেছে, তোমার পিছনে শ্রম দিছে, কিন্তু তুমি A+ পাইছো, খালি এইটাই তোমার নিজের কৃতিত্ব মনে করো? মার কৃতিত্ব নাই এখানে, টিচারের কৃতিত্ব নাই এখানে, ভাই সবার কৃতিত্ব আছে, কিন্তু তুমি A+ পাইছো। আমরা খুশি এতে যে আমার ছেলেটা A+ পাইছে, তাই আমি খুশি হই, কিন্তু এখানে মা বাবা সহ সকলের একটা ছিল যে এই দেশে 15 বছর এই ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়িয়ে সে পালায়া গেছে। এটা কিন্তু একদিনে হয়ে যায়। তারা তো দাম্ভিকতার সাথে বলছে যে হাসিনা পালায় নাই। জি, আমি আসতেছি। আপনি বলছিলেন যে খুশি, এই প্রসঙ্গে আরেকটি কথা আমি বলতে চাই যে খুশিটা হঠাৎ করে অখুশিতে হয়ে যাওয়ার কারণ কি? আমরা দেখছি যে সম্প্রতি যে এনসিপির বিরুদ্ধে দেশব্যাপী বিভিন্ন অভিযোগ উঠছে, এবং সেগুলো নিয়ে আমরা ছবি দেখছি, বিচারও শুরু হচ্ছে, চাঁদাবাজির ঘটনা, ধর্ষণের কিছু ঘটনাও সামনে আসছে। এই বিষয়গুলি আপনারা কিভাবে দেখেন? ইসলামিক দেখেন, সহজ কথা, মানুষ ফ্যাসিবাদ মুক্ত হইতে চাইছে, দেশ চাঁদাবাজ থেকে মুক্ত হইতে চাইছে, দুর্নীতির থেকে মানুষ মুক্তি হইতে চাইছে, এবং আমাদের উপরে মানুষের আস্থা রাখছে। কিন্তু যদি আমাদের কেউ এই আস্থাকে নষ্ট করে ফেলে, তখন তো স্বাভাবিকভাবে মানুষের সমালোচনা করবে। যদি আমাদের উপরে যে আস্থা, আমরা যে ভালো কাজটা করছি, সেই আস্থার জায়গায় যদি আমরা সেই আস্থার জায়গাটা যদি আমরা ঠিক না রাখতে পারি, তখন তো দেশের, তাহলে এইটাই তো বলছি, আমরা যতদিন পর্যন্ত ভালো করব ততদিন জনগণ আমাদের পাশে থাকবে। আমরা যখন খারাপ করব, জনগণ আমাদের পাশে থাকবে না। মির্জা ফখরুল ইসলামের ওই কথা আগে আসি, আপনারা যখন ভালো করবেন, জনগণ আপনাদের ভালোবাসা আপনাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আপনার লোক যদি খারাপ করে, তো জনগণ কিন্তু আপনাদের পাশ থেকে কেটে পড়বে। ইসলামী দলগুলাও, যে কোনো দল, কারো উত্থান দেখে আপনি করার কারণ নেই। তো জনগণের প্রত্যাশার বাহিরে গিয়া কেউ কিন্তু টিকে থাকতে পারে। ইসলামপন্থীদের কি আলাদা শক্তি আছে? শক্তি একটাই,
যে জনগণকে ভালোবাসা দিয়া এবং ভালো কাজের মাধ্যমে যদি তারা অগ্রসর হইতে পারে, সেই অগ্রসর আপনি আমার ঠেকাইবার কোনো অধিকার নাই, ঠেকাইতে পারি না। অবশ্যই আমি আপনার কাছে আবারও আসবো। আমি আজিজ ভাইয়ের কাছে আসতে চাই এবার একটু অন্য প্রসঙ্গে, যে একটু নির্বাচন নিয়ে যেহেতু আলোচনা আছে যে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, আমি একটি বক্তব্য উল্লেখ করতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন, আপনারা বলছেন পিয়ার পদ্ধতি খায় না মাখে, পিয়ার পদ্ধতি খায় না মাথায়ও দেয় না, আপনারা পিয়ার পদ্ধতি বোঝেন না তো রাজনীতি করতে আসেন কেন? আপনাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না। বিএনপিকে মানে সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। সম্প্রতি তিনি ফয়জুল করিমের উনি নায়েবে আমির ইসলামিক আন্দোলন বাংলাদেশের, ওনার একটা কোট আমার এখানে ধরা আছে। উনি বলেছেন সমাজতান্ত্রিকরা যদি একটা দেশ দখল করে সেখানে ইসলামের উত্থান ঘটতে পারে, কিন্তু জামাতিরা যদি করে কিয়ামতেও ইসলাম কায়েম হবে না। ওনার ইসলামিক আন্দোলন আপনারা সাক্ষী, 18 সালের নির্বাচনে 3বার তো নির্বাচন হয় না ঠিক মতো, 18 নির্বাচনে ওনারা নির্বাচনে ছিলেন, একটি পোস্টার হাত পাখা কিন্তু কেউ নষ্ট করে নেই, ছিঁড়েও ফেলে নেই। লোকাল গভর্নমেন্ট নির্বাচনে শেষে এসে যখন বরিশালে একটা প্রার্থী মার খেল, ওনারা উল্টে গেছে। এখন উনি মার খেয়েছে, উল্টে গেছে। হ্যাঁ, উনি মার খেয়েছে, উল্টে গেছে। এখন 1, 2 আমি উদাহরণ দিচ্ছি, আপনার আনুপাতিক নির্বাচনের কথাটা বললেন। 2 হচ্ছে যে আপনি জানেন যে বিএনপি বলছে আপনার ইলেকশন জাতীয় সরকার হবে। এই যে জাতীয় সরকার হবে, অনেক ছোট ছোট দল আছে না, এই দলের ইতিমধ্যে 6টার থেকে 8টা নেতাকে সিগন্যাল দেওয়া হয়েছে যে আপনারা কাজ করেন অমুক অঞ্চল। একটি নেতা তার অঞ্চলে গেছে, ওখানে বিএনপির পাকা পাকা নেতা আছে, উনি ধাওয়া খাইছে, কারণ তাদেরকে তো হয়তো বিএনপি বলে নাই। এখন সে উল্টে গেছে, সে এখন উল্টে আসে এই যে ইসলামিক আন্দোলন যে মিটিং ডাকছিল ওটার ভিতরে গেছে। দেখেন উনি ঠিকই বুঝছে। আমি উদাহরণগুলো দিচ্ছি এই জন্য। এখন পিয়ার পদ্ধতিটা কি? আনুপাতিক নির্বাচন, প্রতীকের নির্বাচন হবে, সব দলের, ধরেন ওনার দল বিএনপি জামাত সবার যার যার প্রতীক দিবে, প্রতীকে আপনি ভোট দেন। এটার ভিতরে আবার ভাগ আছে কি আপনি কি ডিভিশন ওয়ারি হিসাব করবেন, কে কত % পাইছে সেইভাবে ডিভিশন ওয়ারি দিবেন, নাকি জেলা ওয়ারি দিবেন, নাকি সারা দেশব্যাপী দিবেন? এখন ইলেকশন কমিশনে সবগুলা নাম, ধরেন 300 আসনে দিবেন, 300 জনের নাম ইলেকশন কমিশনে জমা দিবেন। যত % ভোট পাইলেন তত % উপর থেকে তাদেরকে সংসদ সদস্য ইলেকশন কমিশন ঘোষণা দিবে। ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা সর্বাগ্রে ইসলাম আনুপাতিক নির্বাচন চেয়েছে, এটা সত্য। 1/11 সময় চাইছে তারা, অন্য কোনো দল চায় নাই। ইসলামিক আন্দোলন বাংলাদেশ চেয়েছে, কিন্তু তারা এখন কি চায় জানেন? ইসলামিক আন্দোলন মানে তিনি আনুপাতিক নির্বাচন চায়, তবে পার্টির থেকে যত % ভোট পাবে পার্টির থেকে নমিনেশন দিয়ে দেওয়া হবে। তো ওনার ইসলামিক আন্দোলনের যে আপনি বললেন ফয়জুল করিম, ওনার স্ত্রী, ওনার পুত্র, ওনার কন্যা ওনাদেরকে দিয়ে দিল, লাভ হলো কি? আগের লিস্ট দিতে রাজি না। 1, 2 হলো আনুপাতিক নির্বাচন হলে ছোট ছোট দলের নেতারা প্রায়োরিটি পায়। ধরেন 300 সিটে একটা পার্টি 1% ভোট পাইল, 3টা সিট পেয়ে যাবে। এখন শোনেন, এইটা প্র্যাকটিস করতে গিয়ে 70টার দেশে, পৃথিবীর 70টার দেশে আনুপাতিক নির্বাচন আছে। আমি 2-1টা দেশের উদাহরণ দিই। নেপালে আগে রাজা ছিল, রাজাকে আন্দোলন করে হটায় দিল, এখন গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো। 12 বছরে 17 বার সরকার পতন ঘটছে এই আনুপাতিক নির্বাচনের কারণে। কারণ ওই যে বললাম, ওই ইস্যু ভিত্তিক উল্টা যায়, ছোট পার্টিগুলা ইস্যু ভিত্তিক উল্টা যায়, তার স্বার্থের বিরুদ্ধে উল্টা যায়, মাইনরিটি বানায় সরকারের পতন ঘটায় যায়। ইসরায়েল, উনি তো হাসিমি ভাই ইসরায়েলের বিরুদ্ধে আছে, শাসনের বিরুদ্ধে, আমরাও আছি। আমেরিকার সাহায্যে খালি মুসলিম নিধন চালায় না, আমরা নেতানিয়াহুকে কষাই, নেতানিয়াহু তো কষাই বাধ্য হয় সরকারে থাকতে।
সে কোনোদিন 30%-এর উপরে ভোট পায় না। আনুপাতিক নির্বাচন 30%-এর উপরে ভোট পায় না, আর 70% ভোট আসে 100টার মতো পার্টি আছে। এই পার্টি কতগুলো মারা যায় আবার গজায়, মারা যায়, সবগুলো ইহুদিদের পার্টি। এখন পার্লামেন্টে যখন বসে মেজরিটি কয় মুসলমান গাজা খালি করো, মাইরা খালি করো, শিশু বৃদ্ধ সহ মারে। তো এই যে আনুপাতিক নির্বাচনে, এখন ধরেন বাংলাদেশে আনুপাতিক নির্বাচন করলেন, এখন এই যে একটা ইস্যু ভিত্তিক যখন উল্টায় যাচ্ছে, নীতি নৈতিকতা না, এই জন্য বলতেছি যে দেশে উচ্চ মানের গণতান্ত্রিক চর্চা না থাকবে সেই দেশে আনুপাতিক নির্বাচন কাজ হবে না। কারণ যে সরকার যাবে, সরকার পতন করতে থাকবে, আর আবার কেনাকাটাও হবে। বিএনপি মেজরিটি পাইলো, ধরেন মেজরিটি পাইলো 10টা সিট বেশি পায়, কথার কথায় 10টা কিনে ফেলবে প্রয়োজনে, যত টাকা লাগে। আমাদের দেশে তো পরাশক্তি কাজ করে, টাকা এনে কিনে ফেলে সরকার ফেলাই দিবে। জি, আমি আপনার কাছে আবার আসবো। আমি এই পর্যায়ে আবার কাশিমি ভাইয়ের কাছে আসতেছি। ঢাকায় জাতিসংঘ মানবাধিকার কমিশনের অফিস নিয়ে বেশ আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিবাদ বা প্রতিক্রিয়া আমরা দেখছি যে তাদের সঙ্গে আলোচনা না করে সরকার এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি। গতকালকেও একটি সংবাদ সম্মেলন ছিল, সেখানে আপনি নিশ্চয়ই ছিলেন। সেখানে আসলে ইসলামী দলগুলো বা হেফাজত ইসলামীর অবস্থান কি আসলে এই জায়গাটিতে? শুধু মানবাধিকার অফিস না, বা আমাদের বন্ধন নিয়েও যেসব আলোচনা আমরা আছে, সেইগুলোতে আসলে হেফাজত ইসলামের অবস্থান কি? আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার স্বাভাবিকভাবে এই জনগণ মনে করে যে আপনারা প্রয়োজনীয় একটা সংস্কার করে একটা নির্বাচন দেওয়া, বিচার সেটাকে অগ্রসর করা যতটুকু পারা যায়, এবং এর মধ্যে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বা দেশের অধিকারের ক্ষুণ্ণতা যেখানে আশঙ্কা করে জনগণ, এই সমস্ত কাজ থেকে এই সরকারকে বিরত থাকা উচিত আমরা মনে করি। মানব অধিকার কমিশনের বাংলাদেশের এই অফিসের ব্যাপারে দেখেন যে আপনারা এটা হওয়ার চুক্তি হয়ে গেছে, বা এরপরের থেকে কিন্তু আমাদের দেশে একটা প্রতিক্রিয়া শুরু হয়েছে জনগণ এটার ব্যাপারে, এবং রাজনৈতিক দলের অনেক দলেই বিবৃতি বা তারা বিভিন্ন জায়গায় বক্তব্য দিচ্ছে। আমরা মনে করি যে মানবাধিকার এই কমিশনের এই অফিস ঢাকাতে থাকা উচিত না। কেন? সেটা হইল সরকার যেটা বুঝাইবার চেষ্টা করে যে যদি তাদের একটা অফিস আমাদের দেশে থাকে, তাহলে এই দেশের যে এটা হয়, মানে রাজনৈতিকভাবে বা কোনো জায়গায় কোনো ঘটলে যাতে বিদেশে কোনো মানে প্রোপাগান্ডা চালায়া ভিন্ন কোনো তথ্য সরবরাহ করতে না পারে, মানবাধিকার অফিস আমাদেরকে দেখা রাখবে। কিন্তু এটা ব্যাপারটা হলো যে এই দেশের এই মানে মানবাধিকারের অফিস যেই বিশ্বের যেই দেশের মধ্যে আছে, সেখানকার কিন্তু অবস্থা আমরা ভালো দেখি না। ওরা যেখানেই আছে এখানে যুদ্ধ আছে, এবং সেখানে তারা ওই মানুষের অধিকারের পক্ষে তারা সুচারুভাবে জাতিসংঘ কোনো ভূমিকা রাখতে পারেনি। তো বাংলাদেশে এখন এইটা করার এবং তড়িঘড়িভাবে ওনারা তাদেরকে অনুমোদন দেওয়াটা, এটা আমাদের চোখে ভালো লাগে নাই। হেফাজতে ইসলাম বিবৃতি দিয়েছে এই ব্যাপারে। আমরা গতকালকে একটা গোল টেবিল বৈঠক করেছি, সেখানেও সকল বক্তারাই বলছে, এমনকি বিএনপির সালাউদ্দিন তিনিও বলছেন যে আমরাও উদ্বিগ্ন, আমরাও এই ব্যাপারটা যে সরকার এটা করছে, তো সকলেরই এটা উদ্বেগ প্রকাশ করছে যে জাতিসংঘের এই অফিস বাংলাদেশে, কারণ তাদের অনেক কার্যক্রমের মধ্যে একটা আছে জেন্ডার সমতার যে একটা কাজ তারা করে, যাদের এই কমিশনার, এইটা আমরা আমাদের এই দেশে তো উপদেষ্টাদের সাথে আমরা কথা বলছি, সেখানেও আমরা আমাদের এই উদ্বেগের কথা জানাইছি। প্রধান উপদেষ্টা সহ একটা যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে কি শুধু উদ্বেগের মধ্যেই সীমাবদ্ধ, নাকি এটি মানে পরবর্তী পদক্ষেপ কি আসে? এখন মনে করেন একটা দেশের সরকারের কাছে জনগণের প্রত্যাশা ব্যক্ত করা, এটাই তো দলের দায়িত্ব। যদি মনে করেন যে এই দায়িত্ব পালন করতে গিয়ে লাঠিসোঁটা নিয়ে আমাদেরকে আবার অগ্রসর হইতে হয়, তাহলে তো এটা এই মানে নির্বাচিত কোনো সরকারের পক্ষেও এটা ঠিক না। আর এই অন্তর্বর্তীকালীন সরকারের, আমরা তো একটা মহাবিপদের মধ্যে আছি। আমরা 1 বছর হয়ে গেল, হ্যাঁ, অন্তর্বর্তীকালীন একটা সরকার আমরা এখানে বসাইলাম, এবং আমরা মনে করছি যে উনি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচন দিয়া
নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলে তারা বাকি কাজ শেষ করবে। কিন্তু 1 বছরের মধ্যে কিন্তু এখন পর্যন্ত সেই ধরনের কোনো অগ্রগতি যেটা হয় নাই। এখন এটা সবাই বলে অগ্রগতি, কিন্তু তেমন অগ্রগতির কথা যেহেতু বলছেন, আরেকটি বিষয় আছে, আপনাদের 4টি দাবি ছিল, নারী সংস্কার কমিশন বাতিল সহ 4টি দাবি। সেই দাবিগুলো নিয়ে আপনারা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছেন, তার দাবি জানিয়েছেন, আপনারা সমাবেশ করেছেন। সেই অগ্রগতি, আপনি অগ্রগতির কথা বলছিলেন, আপনাদের জায়গায় অগ্রগতিগুলো কতটুকু? না, সেই অগ্রগতিও তো আমরা পাইনি। যে এই যে ভাই একটু আগে কিন্তু একটা কথা বলছিলেন যে এই সংস্কার কমিশন করার, আজিজ ভাই বলছিলেন যে এটার প্রয়োজন ছিল কি। আসলে তো এটার কোনো প্রয়োজনীয়তা ছিল না। তো সরকার নিজের থেকে অনেকগুলা কাজ হাতে নিয়ে নিছে। এখন কোনো একটা কাজেই কিন্তু গুছাইয়ে আনতে পারে না, একটা কাজও কিন্তু গুছালো হয়নি। প্রয়োজন ছিল যে কিভাবে নির্বাচনটাকে স্বচ্ছ করা যায়। প্রশাসন, মনে করেন প্রশাসন এখন পর্যন্ত সরকারের হাত পা, এই হাতে কথা শোনে না, পায়ে কথা শোনে না, চোখে দেখে না। আপনারা বাতিল করার দাবি জানিয়েছেন, সেখানে আমরা দেখেছি যে সেটি বাতিল করার পরিবর্তে সেটি সময় আরো বাড়ানো হয়েছে। না, সেটা তো করছেই, কিন্তু আমাদের তো দাবি সেটা ছিল। হ্যাঁ, এখন উনি তো জনগণের কথা শোনা দরকার ছিল, যদি উনিও কানে না শুনেন, তাই না? হাসিনার কাছে অনেক কথা মানুষে বলছে, কিন্তু হাসিনা অনেক কথা তার কানে শুনে নেই, তাই না? ওনার তো নাকি একটা কানের সমস্যা ছিল, কিন্তু ওনারও বয়স বেশি, উনিও যদি কানে না শুনে, কানে শুনতে হবে জনগণের কথা। উনি শুনেন কিন্তু মিটি মিটি হাসেন, এরকম একটি কথা মান্না ভাই বলেছেন। উনি সবকিছু শুনেন, উত্তর দেন না, মিটি মিটি হাসেন। আমি শেষ করবো, আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন। জাতীয় সঙ্গীতের একটি কথা বলছিলেন আজিজ ভাই, যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় না। আসলে কি ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে জাতীয় সঙ্গীত কি পরিবর্তন হয়ে যাবে? দেখেন, জাতীয় সঙ্গীত আমাদের দেশে যেটা আছে এখন, জাতির যেই দলেই ক্ষমতায় আসে, বেশি ভোট পাইয়েই তো ক্ষমতায় আসতে হবে, সরকার গঠন করতে হবে। তাহলে বোঝা গেল যে অধিকাংশ দলের মানুষ যদি কোনোটার পরিবর্তন কোনো জায়গায় চায়, তাহলে সেটা পরিবর্তন হইতেও পারে। জাতীয় সঙ্গীত যেটা লেখা হয়েছে, এটা তো কোনো কুরআন হাদিসের অংশ না, হ্যাঁ, যে এটা ওহী প্রাপ্ত, এটার কোনো পরিবর্তন করা যাবে না। তা আপনারা যদি বেশি অধিক আসন যাদেরকে দিবেন, তারা যদি এটার কোনো পরিবর্তন চায়, করতে পারে। আরেকটা বলছেন যে ইসলামী দলগুলার সমাবেশের মধ্যে জাতীয় সঙ্গীত গাওয়ার প্র্যাকটিসটা কম আছে, এটা বাস্তব। কারণ এইটা এভাবে করা হয় না। অনেকটা ওই যে একজন হিন্দু লোকের লেখা জাতীয় সঙ্গীত, এখন আমরা জাতীয় সঙ্গীত চাই, হ্যাঁ, কোনো জায়গায় জাতীয় সঙ্গীত যদি গাওয়া হয়, সেটার আমরা শ্রদ্ধা এবং সম্মান যেটা করার আমরাও করি, কিন্তু এইখানে প্র্যাকটিসটার মধ্যে আছে। আর এটার পরিবর্তন হবে কিনা এইটা বইলা দিবে যে সামনে কি ধরনের কতটুক শক্তি নিয়ে ইসলামপন্থীরা ক্ষমতায় আসতে পারে, তখন এই শক্তি অনুযায়ী কারা কাজ করতে পারবে, এর বেশি তো পারবে না। জি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আজিজ ভাইকে দিয়ে শেষ করব, যে বেশ কিছু উত্তর তিনি দিয়ে দিয়েছেন। আপনি না, জাতীয় সঙ্গীত এগুলো চেঞ্জ হতে পারে, কিন্তু অবশ্যই এখন ধরেন আমাদের দেশে যেটা আগে বলেছি, যদি রাষ্ট্রটা পুরোপুরি উৎকৃষ্ট গণতন্ত্র হয়, সেখানে সংসদের উপরে আস্থা রাখা যাবে। জাতীয় সঙ্গীত এই দেশের সব জনগণ দ্বারা গৃহীত, সুতরাং জাতিসংঘ করতে হলে নতুন করে গণভোট করতে হবে। জাতীয় সঙ্গীত যদি চেঞ্জ করতে হয়, জাতীয় সঙ্গীত বলেন, পতাকা বলেন, হ্যাঁ, ওনারা গেছিলেন বক্তৃতা, এখানে তো পতাকা ওড়ে নেই। পতাকা উঠছে বলেন, জাতিসংঘ তো বলে পতাকা ওড়ে নেই। তো ওই রেস করছে তো দেশের স্বাধীনতার সিপিবির সাবেক সভাপতি সেলিম সাহেবের কাছে ওই ডকুমেন্ট আছে, সেখানে ডকুমেন্ট আছে। তো যাই হোক, সেটা প্রশ্ন না। এখন মানবাধিকার কমিশনের উনি যে কথা বলছে এটা সত্য, সেই সাথে আমি যুক্ত করি কিছু। মানবাধিকার কমিশনের কতগুলো পারসেপশন তৈরি হয়েছে। এক, ডক্টর ইউনূস হচ্ছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক, উনি যা করবেন মানবাধিকার কমিশন তাই ডিটো মারিয়ে দেবে যে ঠিক আছে ঠিক আছে। আর একটা আছে যে জাতিসংঘ কমিশনের যে প্রধান, তিনি হচ্ছেন সমকামী এবং তার বন্ধুও নাকি আসতেছে সমকামী। এখন জাতিসংঘের কিন্তু কতগুলো ম্যান্ডেট, কি কি কাজ করবে ওটা লিখিত আছে বটে, কিন্তু জাতিসংঘ যখন ওই সমকামী, আমাদের দেশে আছে তো অ্যাসোসিয়েশন আছে, তো এরা যা জাতিসংঘ অফিসে ডেমনস্ট্রেশন দিবে যে আমাদের নাগরিক অধিকার দেওয়া হচ্ছে না, আমাদের সমকামী অধিকার দেওয়া হচ্ছে না। কি করবে তখন? লিখে দিবে জাতিসংঘ, এটা তো অধিকার, হ্যাঁ, এটা তো দিতে হবে। হ্যাঁ, যেহেতু জাতিসংঘ এটা অন করে, তো
অন করে, সমকামিতা অন করে, আমাদের কালচার তো অন করে না। তারপরে এখানে যে রাস্তায় প্রস্টিটিউট আছে আমাদের দেশে, এদের অ্যাসোসিয়েশন আছে না, এরা যা ধরলো, আমাদের তো অধিকার দেয় না। আমাদের খালি একটা নামমাত্র কিছু রেজিস্ট্রেশন দিয়ে আমাদের তো পুলিশ পিটায়, এই করে সেই করে, আমাদের ঘর নাই বাড়ি নাই, সব জায়গায় উৎখাত করে, আমাদের অনুমতি দিতে হবে। হ্যাঁ, এটা হিউম্যান রাইটস ভায়োলেশন। তখন কি করবেন আপনি? আমাদের আবার বললেন, ধরেন আরাকানে মানবিক করিডোর কথা ছিল না, উঠছিল না, মানবিক করিডোর আরাকানের লোক না খায় মরবে, এখানে বাংলাদেশ থেকে করিডোর দিবেন না কেন? এটা তো মানবাধিকার, ওটা দেন কয়ে দিব, বাংলাদেশ দেয় না। এখন ধরেন আমি বিশ্বাস করি জিয়াউর রহমানের সময়ে হিল ট্র্যাক্সে আপনার কিছু বাঙালি জনগণ ওখানে রাখছে, হ্যাঁ, ওখানে বসবাস করতেছে, সেখানে আমাদের সেনাবাহিনী ক্যান্টনমেন্ট আছে। পাহাড়িরা আসে মানবাধিকার কমিশনের সামনে বলল, এখানে আমাদের আর্মি নিলে আমাদের এই করে সেই করে, খারাপ করে, তমক করে, এই করে, অধিকার দেয় না, হই অধিকার দেয় না। ওখানে তো সব সনাতনী ধর্মের 98% খ্রিস্টান বানায় ফেলছে। হ্যাঁ, আমি তো ভিজিট করছি এবং 8টা রিপোর্ট লিখেছি। তখন আসে বলবে যে না, আর্মি উঠালেন, মানবাধিকার ভঙ্গ হচ্ছে পাহাড়িদের, কি করবেন আপনি? তখন তো সারা পৃথিবীর ডিফেন্সে পড়ে যাবেন। সুতরাং আমার বক্তব্য হচ্ছে এই বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার কেন ডিসিশন নেবে? রাজনৈতিক একটা সংস্কার কমিশনও করছে, সেখানে সবগুলো দলকে ডাকা হয়, সেখানে আলোচনা করতো, গোপনে কেন করলো? আমার বক্তব্য তাই। যেমন গার্মেন্টসের ইস্যু নিয়ে গোপনে একটা চুক্তি করছে না, গোপন চুক্তি করার অধিকার কে দিচ্ছে? অন্তর্বর্তী সরকারকে। যেখানে বৈঠক হচ্ছে, প্রায় ডাকতেছে, আপনি ডাকেন, উনি কথা বলেন না। সরকার প্রধান, গণতান্ত্রিক দেশ, সরকার প্রধান কথা বলেন না, মিটিমিটি হাসেন। শেষ পর্যন্ত কাশিম সাহেব কিছু বলতে চান না আপনি? না, ওই যে আজিজ ভাই এটা ব্যাপারটা মোটামুটি পরিষ্কার করছে আর কি। তা আমরা পরিশেষে এটা বলি যে জনগণ মানে পরিষ্কার করেছেন, কিন্তু কিছু বিষয়ে আজিজ ভাই উল্লেখ করেছেন যে সেই বিষয়গুলি যদি ঘটে, উনি আশঙ্কা করেছেন, তাহলে সেই দায়টা কি পুরো সবার উপরেই বর্তাবে না, বা তখন তো আপনাদের উপরে বেশি বর্তাবে? ওই আশঙ্কার থেকেই তো আমরা বলছি যে জাতিসংঘের এই কমিশন বা মিশন যেটাই বলেন, এটা বাংলাদেশে হতে পারে না। এটা আমরা ওনাকে জোরালোভাবে বলছি। কিন্তু তারপরেও যদি এটা উনি করেন, এখন আমরা আর দ্বিতীয় কোনো সিদ্ধান্ত তো এখন বলতে পারবো না। জি, আজকে আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে, বা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে রাত 12টায়। আপনারা সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর 21-এর সঙ্গেই থাকুন।